নরওয়েজিয়ান সাগা অনুসারে হাকন একজন খ্রিস্টান ছিলেন এবং তিনি নরওয়েজিয়ানদের নতুন ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সফল হননি। হ্যারাল্ডের সাফল্য অন্যান্য স্ক্যান্ডিনেভিয়ান রাজাদের দৃষ্টি আকর্ষণ করে এবং তারাও বিজয়ের অভিযান শুরু করেন। ডেনমার্কে একক শাসকের ধারণা দানা বাঁধতে শুরু করে এবং অনেক রাজা নিজেদের সকল ডেনিশের রাজা বলে ডাকতে শুরু করেন। তবে তারা আসলেই পুরো ডেনমার্ক শাসন করতেন কিনা তা এটিও তাদের ওপর পরে আরোপ করা হয়েছে তা অস্পষ্ট। কিছু ডেনিশ রাজার নাম ইউরোপীয় ক্রনিকেল বা ইতিহাসে উল্লেখ রয়েছে। তাদের মধ্যে গডফ্রেড, হেমিং, হোরিক, হ্যারাল্ড ক্লার্ক এবং আরও অনেকে। তারা ফ্র্যাঙ্কিশ সাম্রাজ্যের উপকূলে নির্মম আক্রমণকারী হিসেবে ইতিহাসে প্রবেশ করেন। সেই কারণেই তারা সেই ক্রনিকেলগুলোতে স্থান পেয়েছেন। অবশ্য সমস্ত কিংবদন্তি ডেনিশ রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন রাগনার লথব্রক, যিনি ভাইকিংয়ের মূর্ত প্রতীক। তিনি ইংল্যান্ড এবং ফ্র্যাঙ্কিয়াতে লুটতরাজ করেন এবং প্যারিস অবরোধ করেন। স্ক্যান্ডিনেভিয়ায় তার খ্যাতি এত বেশি ছিল যে প্রায় প্রত্যেক রাজা রাগনার লথব্রকের বংশধর বলে দাবি করতে চাইতেন। এমনকি এর আগে উল্লিখিত হ্যারাল্ড ফেয়ারহেয়ারকেও কিছু সাগা অনুসারে তার বংশধর মনে করা হতো। অন্যান্যদের মধ্যে হার্ডিকানট নামে এক অর্ধকাল্পনিক রাজাও তার পুত্র সিগার্ড স্নেক ইন দ্য আইয়ের মাধ্যমে রাগনার লথব্রকের বংশধর বলে দাবি করতেন। যৌবনে হার্ডিকানুট তার পৈতৃক জমি হারান, যা সুইডিশ ভাইকিং ওলাফ দখল করে নিয়েছিলেন। তরুণ হার্ডিকানুট নরওয়েতে নির্বাসনে যান। 917 সাল দিকে তিনি ডেনমার্কে ফিরে আসেন। সেখানে তিনি রাজা সিগট্রিগের অধীনে কাজ করতেন, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই তিনি বিদ্রোহ করেন এবং তার অঞ্চলগুলো দখল করে নেন। হার্ডিকানুট ইয়েরিংয়ে বসতি স্থাপন করেন, সেখানে 30 বছর শাসন করেন এবং ক্নিটলিঙ্গা রাজবংশ স্থাপন করেন। হার্ডিকনোটের পুত্র গর্ম দ্য ওল্ড, তাঁকেও কিংবদন্তি এবং সাগার রাজা হিসেবে দেখা যেতে পারত। তবুও তিনি তার স্ত্রীর মৃত্যুর পর তার স্মরণে একটি রুন পাথর স্থাপন করেছিলেন। এটি তার প্রকৃত ঐতিহাসিক অস্তিত্ব নিশ্চিত করার অন্যতম প্রধান প্রমাণ। গর্ম তার পিতার বিজয়ের ধারা অব্যাহত রাখেন। অপ্রত্যাশিতভাবে তিনি জার্মান রাজা হেনরি দ্য ফাউলারের সাহায্য পান। 934 সালে হেনরি ডেনমার্ক আক্রমণ করেন এবং হেদেবির যুদ্ধে ওলাফের পুত্র রাজা নুপাকে পরাজিত করেন। এটি নুপাকে ব্যাপকভাবে দুর্বল করে দেয় এবং গর্ম তাকে জুটল্যান্ড থেকে বিতাড়িত করতে সক্ষম হন। তখন থেকে গর্ম তার পুত্র হ্যারাল্ড ব্লুটুথের সাথে যৌথভাবে শাসন করেন। পিতার বাহিনীর নেতৃত্ব দেওয়ার সময় হ্যারাল্ড কেবল ড্যানিশ দ্বীপপুঞ্জই নয়, স্ক্যানিয়া প্রদেশও জয় করেন। এভাবে গর্ম এবং হ্যারাল্ড সমগ্র ডেনমার্কের রাজা হন। তখনও হ্যারাল্ড খ্রিস্টধর্মের দিকে ঝুঁকছিলেন, তার জমিতে গির্জা নির্মাণের অনুমতি দিয়েছিলেন। 965 সালে হ্যারাল্ড ব্লুটুথ তার রাজ্যকে খ্রিস্টধর্মে দীক্ষিত করেন। কিছু কিংবদন্তি অনুসারে হ্যারাল্ড এটি করেছিলেন যাতে জার্মান সম্রাট অটো দ্য গ্রেট যুদ্ধের কোনো অজুহাত না পান। অন্যদের মতে সম্রাট আক্রমণ করার এবং ডেনিশরা তাদের ধনী বন্দর হেডেবি হারানোর পর এটি ঘটেছিল। মিশনারি পপ্পো সম্পর্কেও একটি গল্প আছে, যিনি উত্তপ্ত লোহা হাতে ধরে কোনো ক্ষতি ছাড়াই ডেনিশ রাজাকে খ্রিস্টধর্মে ধর্মান্তরিত হতে রাজি করিয়েছিলেন। ডেনিশ রাজার নরওয়ের পটেও উচ্চাকাঙ্ক্ষা ছিল। 961 সালের দিকে তিনি এরিক ব্লাড অ্যাক্সের পুত্র হ্যারাল্ড গ্রে ক্লোককে সৈন্য দেন, যাতে তিনি তার চাচা হাকুন দ্য গুডের কাছ থেকে নরওয়ে পুনরুদ্ধার করতে পারেন। ফিটজারের যুদ্ধে হ্যারাল্ড গ্রে ক্লোক এবং তার ভাইয়েরা তাদের চাচাকে পরাজিত করেন। নরওয়েজিয়ান রাজা যুদ্ধে মারা যান এবং হ্যারাল্ড গ্রে ক্লোক নরওয়ের নতুন শাসক হন। শীঘ্রই হ্যারাল্ড ব্লুটুথ লাদেয়ার্ল হাকন সিগার্ডসেনকে নিজের দলে টানতে সক্ষম হন, যার বাবাকে নতুন নরওয়েজিয়ান রাজা জীবন্ত পুড়িয়ে মেরেছিলেন। 970 সালে ইয়ার্ল হাকন তার রাজাকে ডেনমার্কে হ্যারাল্ড ব্লুটুথের সাথে দেখা করার জন্য প্রলুব্ধ করে নিয়ে আসেন। সেখানে নরওয়েজিয়ান রাজাকে হত্যা করা হয়। নরওয়ে ভাগ হয়ে যায়। হ্যারাল্ড ব্লুটুথ ভিকেন অঞ্চল পান এবং বাকি অংশ হাকন সিগার্ডসন শাসন করেন, যিনি ডেনিশ রাজাকে কর দিতেন। হ্যারাল্ড হেডেবি পুনরুদ্ধারের জন্য বেশ কয়েকবার চেষ্টা করেন। 974 সালে তিনি এটি দখল করতেও সক্ষম হন, কিন্তু যখন সম্রাট অটো দ্বিতীয় অভিযান শুরু করেন, জার্মানরা শহরটি পুনরুদ্ধার করে এবং পুরো জুটল্যান্ড লুট করে। কেবল 988 সালে যখন পোলাবিয়ান স্লাভদের বিদ্রোহের কারণে এই
এই অঞ্চলে জার্মান নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে তখন ডেনিশরা তাদের ধনী বন্দর পুনরুদ্ধার করতে সক্ষম হয় 985 সালে হ্যারাল্ড ব্লুটুথ সুইডিশদের সাথে একই কৌশল চেষ্টা করার সিদ্ধান্ত নেন তিনি সুইডিশ রাজা এরিকের ভাইপো স্টারবের্ন দ্য স্ট্রংকে আশ্রয় দেন এবং তার চাচার বিরুদ্ধে লড়াই করার জন্য সৈন্য সরবরাহ করেন এরিক ছিলেন একজন বিখ্যাত যোদ্ধা যাকে সাগাতে আধা কাল্পনিক ভাইকিং বিয়র্ন আয়রনসাইডের বংশধর বলা হয় এরিক সুইডিশ রাজধানী উপসালার কাছে সমভূমিতে ডেনিশ সমর্থিত বাহিনীর মুখোমুখি হন এই যুদ্ধে এরিক বিজয়ী হন এবং দ্য ভিক্টোরিয়াস উপাধি অর্জন করেন তিনি ইয়েটদের ভূমি জয় করে দক্ষিণে তার ক্ষমতা বিস্তার করতে সক্ষম হন এবং সুইডিশ ও ইয়েট উভয়ের শাসক হিসেবে প্রথম সুইডিশ রাজা হন যদিও এখানেও সাগাতে ভিন্ন সংস্করণ রয়েছে গটল্যান্ড দ্বীপের সাগাতে দাবি করা হয় যে নবম শতাব্দীতেই সুইডিশদের সাথে চলমান যুদ্ধের পর যেখানে গটল্যান্ডাররা সর্বদা বিজয়ী হতো তারা স্বইচ্ছায় নিজেদের আইন ও প্রথা অক্ষুণ্ণ রাখার বিনিময়ে সুইডিশ রাজার কাছে নত স্বীকার করেছিল তবুও বেশিরভাগ পণ্ডিত গটল্যান্ডের ইতিহাসের এই সংস্করণটি নিয়ে সন্দিহান এটিকে দ্বীপের স্বায়ত্তশাসন বৈধ করার জন্য ত্রয়োদশ শতাব্দীর উদ্ভাবন বলে মনে করেন হ্যারেল্ড ব্লুটুথের রাজত্বের শেষের দিকে তার নিজের পুত্র সোয়েন ফর্কবিয়ার্ড 986 সালে তার বিরুদ্ধে বিদ্রোহ করেন বেশ কয়েকটি কিংবদন্তি এর কারণ ব্যাখ্যা করার চেষ্টা করে একটিতে বলা হয় যে হ্যারেল্ড তার পিতার সম্মানে একটি রুন পাথর স্থাপন করতে গিয়ে ডেনিশ জনগণকে বলদের মতো পাথর টানতে বাধ্য করেছিল যা সাধারণ মানুষকে গভীরভাবে অপমানিত করেছিল তারা সোয়েনের সাথে বিদ্রোহে যোগ দেয় অন্য ভার্সন বলে যে সোয়েন ডেনমার্কের খ্রিস্টধর্মীকরণের বিরোধিতা করেছিলেন জিল্যান্ডে খ্রিস্ট গির্জা ধ্বংস করেছিলেন রাজকীয় বাহিনীকে পরাজিত করেছিলেন এবং তার পিতাকে হত্যা করেছিলেন কিন্তু এর কারণে ডেনিশ খ্রিস্টানরা নতুন শাসককে ঘৃণা করতে শুরু করে তাকে নির্বাসনে বাধ্য করে এবং 14 বছর ধরে তাকে বিদেশের মাটিতে ঘুরে বেড়াতে হয় ইউরোপীয় ক্রনিকেলগুলো দাবি করে যে প্রাসাদের ষড়যন্ত্র রাজা হ্যারাল্ডকে তার ছেলের বিরুদ্ধে মার্চ করতে বাধ্য করেছিল রাজা হারেন এবং ভাইকিং দুর্গ জমসবার্গে পালিয়ে যান যেখানে তিনি তার ক্ষতের কারণে মারা যান যখন সোয়েন ফর্কবিয়ার্ড ডেনমার্কের রাজা হন তখন লাদেয়ার্ল হাকুন সিগার্টসন কর দেওয়া বন্ধ করে দেন ডেনিশ রাজা তখন নরওয়েতে আক্রমণ চালানোর জন্য জমস ভাইকিংদের ভাড়া করেন তাদের নৌবহর পরাজিত হয় এবং নরওয়েজিয়ানরা কর প্রদান বন্ধ করে দেয় 999 সালে সুইডিশ রাজা এরিক দ্য ভিক্টোরিয়াস ডেনমার্ক আক্রমণ করেন এবার সোয়েন সুইডিশ রাজার মৃত্যুর জন্য অপেক্ষা করেন এবং 1 বছর পর তার রাজ্য পুনরুদ্ধার করেন